স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা সাপ্তাহিক মার্কেট নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি। সাথে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। গত সপ্তাহে লাস্ট ট্রেডিং সেশনে সূচকের অবস্থান 6275, লেনদেন হয়েছিল অ্যারাউন্ড 378 ক্রোর। আর সপ্তাহ জুড়ে কিছু লো পেইড এবং কিছু সিলেক্টিভ স্টকের দাপট ছিল। সেক্টর ওয়াইজ টার্নওভারের অবস্থান যদি দেখি, বরাবরের মতোই ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টর এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর বরাবরের মতোই ভালো টার্নওভার হয়েছে, কিন্তু এই দুটো সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে তেমন একটা প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করিনি। বিশেষ করে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর বিনিয়োগকারীদের অনেকটা হতাশ করলো। এছাড়া গত সপ্তাহে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল এই সেক্টরের কিছু সিলেক্টিভ স্টকে ভালো একটা প্রাইস অ্যাকশন লক্ষ্য করা যায় এবং এই সেক্টরের টার্নওভারও কিছুটা বৃদ্ধি পেয়েছে। সপ্তাহ জুড়ে পেপার অ্যান্ড প্রিন্টিং এই সেক্টরেরও কিছু কিছু স্টক ভালো প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করেছি, কিন্তু ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট ছিল অনেকটা বিয়ারিশ। আমরা গত কয়েক মাস আগে দেখেছিলাম মার্কেট টার্নওভার 800 থেকে 1200 কোটি টাকার মতো টার্নওভার হয়েছিল। সেক্ষেত্রে টার্নওভার আমরা দেখতে পাচ্ছি ডে বাই ডে কমতে কমতে এখন 400 থেকে 500 কোটি টাকার ঘরে এসে ঠেকেছে। সো মার্কেট কিন্তু অনেকটা দুর্বল আচরণ করছে। এটা দুটো প্রধান কারণ। একটি হচ্ছে মার্কেট কিন্তু খারাপ নিউজ হ্যান্ডেল করতে পারে, কিন্তু মার্কেট আনসার্টেনিটি হ্যান্ডেল করতে পারে না। বর্তমানে অনেক বিষয়ে মার্কেট অনেকটা আনসার্টেনিটির মধ্যে আছে। বিশেষ করে নতুন আবার যে ক্যাজুয়ালিটিস আমরা দেখতে পাচ্ছি মিডল ইস্টে, ইসরায়েল এবং প্যালেস্টাইনকে ঘিরে, এটা তো নতুন করে একটা ক্রাইসিস ক্রিয়েট হয়েছে। এছাড়াও আমাদের দেশের যে অভ্যন্তরীণ যে বর্তমান রাজনৈতিক সিচুয়েশন, এটাও কিন্তু মার্কেটে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। সো মূলত আমাদের ইন্টারনাল যে পলিটিক্স, অর্থনীতি এবং গ্লোবাল যে এখন বর্তমান যে ক্রাইসিসগুলো আমরা ফেস করছি, এগুলো অলটুগেদার মার্কেটে কিন্তু একটা হিউজ প্রেশার ক্রিয়েট করছে, একটা আনসার্টেনিটির মধ্যে মার্কেট যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি, আমাদের মার্কেট কিন্তু সবসময় সুযোগ সন্ধানী। মার্কেট অনেকটা ইরেশনাল আচরণ করে। যেমন আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে স্টকগুলোতে ভালো ইপিএস, ভালো ডিভিডেন্ড পাবলিশড হচ্ছে, সেই স্টকগুলোর দাম কিন্তু ট্রিমেন্ডাস ভাবে কমে যাচ্ছে। আর যে স্টকগুলো নো ডিভিডেন্ড দিচ্ছে, যে স্টকগুলোর ইপিএস ভালো না, সেই স্টকগুলো কিন্তু একটা হিউজ প্রাইস অ্যাকশন করছে। সো অনেকটা ইরেশনাল বিহেভ করছে। এটার জন্য অনেকটা মার্কেট মেকারই দায়ী। এছাড়াও আপনারা আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, মার্কেট একটু ঘুরে দাঁড়ানোর একটা সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, মার্কেট একটু ভালো হওয়ার সম্ভাবনা যখন সৃষ্টি হয়, হঠাৎ করে কোনো একটা ইস্যু নিয়ে মার্কেটকে খুব বাজেভাবে ফেলে দেওয়া হয়। সো এখানে একটা বড় রকমের ষড়যন্ত্র কিন্তু আমাদের মার্কেটে সবসময় চলে এবং এটার থেকে কিন্তু কোনো পরিত্রাণের কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না। আমাদের গভর্নমেন্ট এই বিষয় নিয়ে কিন্তু খুবই নিশ্চুপ, অনেকটা উদাসীন বলা যেতে পারে। যদিও গভর্নমেন্ট মার্কেটকে কিন্তু পলিসিগত অনেকগুলো সাপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু মার্কেটে যে মূল যে বিষয়টি, যে ডিমান্ড মার্কেটে ক্রিয়েট করা, সেটা কিন্তু ক্রিয়েট করতে ব্যর্থ হয়েছে। এখন আমরা টেকনিক্যালি যদি ডিএসই ব্রড ইন্ডেক্সের অবস্থান দেখি, বর্তমানে মার্কেট যে সাপোর্ট পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে 6274, এই জোনটিতে এসে সাপোর্ট নিচ্ছে। লাস্ট টাইম আমরা মার্কেট আপডেটে আপনাদেরকে বলেছিলাম যে 6300 এর রেজিস্ট্যান্সটি একটি শক্তিশালী রেজিস্ট্যান্স এবং বর্তমানে যে ভলিউমে মার্কেট আগাচ্ছে, এই ভলিউমটি কিন্তু সাফিসিয়েন্ট না এই জোনটিকে অতিক্রম করার জন্য। সো মার্কেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6297 এই জোন থেকে রিজেক্ট হয়ে এখানে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে 6274। এই সাপোর্টটিকে যদি মার্কেট এই সপ্তাহে রেসপেক্ট না করে, মার্কেটের পরবর্তী সাপোর্ট নিবে 6264। সো মূলত আমরা যেটা এখন প্রজেকশন করছি সেটি হচ্ছে মার্কেট এই জোনটিতে কিছুদিন সাইডওয়ে করবে, এই সেল প্রেশারটি ধীরে ধীরে এই জোনটিতে অ্যাবজর্ব করবে এবং এখান থেকে কোনো একটা পয়েন্টে অ্যাটেম্প্ট নিয়ে এই ব্রেকআউট করার চেষ্টা করবে। তবে মিন টাইম আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। মাঝে মাঝে যে আমাদের যে রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক যে ব্যাপারগুলো, অনেক খারাপ নিউজ মার্কেটে চলে আসে এবং গ্লোবাল এখন যে আবার নতুন করে একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, এই বিষয়গুলোকে আমাদেরকে অবশ্যই ক্লোজলি মনিটর করতে হবে এবং এগুলোর কারণে মাঝে মাঝে মার্কেট সেন্টিমেন্ট নষ্ট হবে এবং মার্কেট ইরেশনাল আচরণ করবে।
সো ইন শর্ট মার্কেটের এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 6260 আর স্ট্রং রেসিস্ট্যান্স হচ্ছে 6300 থেকে 6312। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটির অবস্থান। সেক্টরটি যদিও 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, ভালো একটা টার্নওভার আমরা প্রতিদিনই লক্ষ্য করছি, কিন্তু এই সেক্টরটি কিন্তু আশানুরূপভাবে এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে প্রাইস অ্যাকশন হচ্ছে না। তার একটা কারণ, এই সেক্টরটি কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে এবং এটি কিন্তু একটা সাইডওয়ে মুভমেন্টের মধ্যে আছে। মার্কেট কিন্তু 60 থেকে 70% টাইম সাইডওয়ে মুভমেন্ট করে, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে, আমাদের মার্কেট পার্সপেক্টিভ বিবেচনা করলে সেটি আরো অনেক বেশি দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে 90% টাইম সাইডওয়ে মুভমেন্ট করে এবং গত 2 বছরও অনেক স্টক কিন্তু প্রাইস অ্যাকশন হয় নাই, ফ্লোর প্রাইসে অবস্থান করছে। সো সেক্টরটি যদি বর্তমানে 279 এর উপর ঘুরে দাঁড়াতে পারে, এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে ভালো একটা মুভমেন্ট, ভালো একটা প্রাইস অ্যাকশন আশা করা যায়। আদারওয়াইজ কিন্তু সেক্টরটি 267 থেকে 278 এর মধ্যে বেশ কিছুদিন যাবৎ ঘোরাফেরা করছে এবং এখানে কিন্তু একটা সাইডওয়ে মুভমেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি। বর্তমান মার্কেট যে দুর্বল আচরণ করছে, এই মার্কেটে কিন্তু আহ, নতুন করে একটা ট্রেন্ড ফলো করা কিংবা ক্রিয়েট হওয়া অনেকটা ডিফিকাল্ট, এবং যেহেতু টার্নওভার সিগনিফিক্যান্টলি কমে গেছে, আমরা এখন সাইডওয়ে মুভমেন্টটাই আশা করছি মার্কেট থেকে, সরি বিভিন্ন সেক্টরে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। এই সেক্টরটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট ডেজগুলোতে একটা হিউজ মানি ইনফ্লো এই সেক্টরে ঘটেছিল, কিন্তু এরপরে একটা বড় রকমের পতন। যদিও এই পতনটিতে আমরা সিগনিফিক্যান্টলি মানি আউটফ্লো লক্ষ্য করছি না, তারপরও সেক্টরটি কিন্তু অনেকটা উইক আচরণ করছে এবং বিনিয়োগকারীদের কিন্তু অনেকটা হতাশ করলো। আর বর্তমানে আমরা এখানে যে ট্রেন লাইনটি ড্র করেছি, এই ট্রেন লাইনটি এখন বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করবে। অনেকেই খুব আনসার্টেনিটির মধ্যে আছেন এই সেক্টরে ইনভেস্ট করে। সো অনেকে ভাবছেন সেক্টরটি ডেড হয়ে যাবে কিনা। সেক্টরটি যদি এই ট্রেন লাইনের মধ্যে অবস্থান করে সেক্টরটি ডেড হবে না। আমাদেরকে মাথায় রাখতে হবে, সেক্টরটি যদি 47 এর নিচে নেমে যায় তাহলে সেক্টরটি ডেড হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। আর যদি এই চ্যানেলের মধ্যে থাকে, এখান থেকে আবার গ্র্যাজুয়ালি ইউ টার্ন নিয়ে সেক্টরটি 60 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আপনারা এখানে লক্ষ্য করেছেন যে এই সময়টাও যখন কারেকশন দিয়েছিল, বেশ কিছুদিন এইখানে কনসোলিডেট হচ্ছিল এবং এই জোনটিতেও আপনারা দেখুন প্রায় 2 থেকে 3 সপ্তাহ যাবত এটি কনসোলিডেশন একটা ফেজ পার করে তারপর আবার ট্রেন্ড ক্রিয়েট করেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিছুটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি এবং লাস্ট আপডেটে আমরা বলেছিলাম যে 51 এই জোনটিকে পার করা অনেকটা ডিফিকাল্ট এবং এই জোনটি পার করতে তখনই সক্ষম হবে যখন এই সেক্টর টার্নওভার 150 থেকে 200 কোটি টাকার মতো হবে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম, এই এই জোনটিতে 51 এই জোনটিতে এসে 100 কোটি টাকার মতো টার্নওভার হয়েছিল, যেটা সিগনিফিক্যান্ট বাই প্রেশার ছিল না, যার কারণে এখান থেকে রিজেক্ট হয় এবং আবারও কিন্তু এটি 48-এ এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। সো এখানে এখন কিছুদিন হয়তো কনসলিডেট হতে পারে, এখানে কিছুটা সাইডওয়ে মুভমেন্টের মাধ্যমে আবারও নতুন করে একটা রিভার্সাল এখান থেকে হওয়ার সম্ভাবনা বেশি। সো যে স্টকগুলো যারা যারা ট্রেড করছেন তারা এখানে 47-এ যদি এটি হিট করে তাহলে স্টপ লস দিয়ে দিতে পারেন। আর যারা একটু দীর্ঘ সময় ধরে, বিশেষ করে যে স্টকগুলো যৌক্তিক প্রাইসে কিনেছেন, কিছু কিছু স্টক কিন্তু তেমনই প্রাইস অ্যাকশন হয়নি, ফ্লোর প্রাইসের আশেপাশে অবস্থান করছে। আপনারা চাইলে ওই স্টকগুলোর ফান্ডামেন্টাল দিকগুলো বিবেচনা করে, তাদের ডিভিডেন্ড ইল্ড বিবেচনা করে আপনারা চাইলে হোল্ড করতে পারেন, কারণ জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু বরাবরের মতোই ঢাকা স্টক এক্সচেঞ্জে বেস্ট পারফর্মিং একটি সেক্টর। এটি হয়তো কিছুদিন এখানে হয়তো সাইডওয়ে মুভমেন্টের মাধ্যমে আবারও একটা প্রাইস অ্যাকশন করবে। সো হোল্ড চাইলে আপনারা রাখতে পারেন যে স্টকগুলো বিশেষ করে যৌক্তিক প্রাইসে আছে, আর যেগুলো নতুন করে রেলি করেছিল এবং অনেক প্রাইস অ্যাকশন করেছিল, সেই স্টকগুলোর ব্যাপারে আপনারা কিন্তু কেয়ারফুল থাকবেন এবং সেগুলো স্টপ লস দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে যদি 47 এর নিচে সেক্টর চলে যায়। আর সেক্টরটি পারফর্ম করবে হচ্ছে 49 এর উপরে গেলে, এখানে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে সেক্টরটি আবার নতুন করে পারফরমেন্স করবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল এই সেক্টরের অবস্থান। এই সেক্টরটি কিন্তু বর্তমানে রেলির মধ্যে আছে এবং এটা অনেকটা শুভঙ্করের ফাঁকির মতো। আমরা যদি উইকলি চার্ট দেখি, উইকলি চার্টও আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ প্রাইস অ্যাকশন, কিন্তু ইন্টারেস্টিংলি আমরা যদি সেক্টর গ্রাফিক্সটা একটু দেখে নিই, এখানে মূলত প্রাইস অ্যাকশন হচ্ছে লো পেইড কিছু স্টক এই সেক্টরের, যেমন এমবি ফার্মা, লিব্রা ইনফিউশন, ওরিয়েন ইনফিউশন, কোহিনুর, ইমাম বাটন একটি জাঙ্ক স্টক।
এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস এই স্টকটি যদিও একটা ভলিউম হচ্ছে, টার্নওভার হচ্ছে, কিন্তু প্রাইস অ্যাকশন সে হতে তেমন কিছুই হচ্ছে না, ফ্লোর প্রাইজের আশেপাশেই ঘোরাফেরা করছে। কিন্তু মূলত এই লো পেড স্টকগুলোর দাপটেই কিন্তু এই র্যালিটি হচ্ছে। এবং একটা ইন্টারেস্টিং ফাইন্ডিংস হচ্ছে এই যে পিভট রেসিস্ট্যান্সটি অবস্থান করছে 437.2, এটি ভেরি স্মল ভলিউমে কিন্তু ব্রেকআউট হয়েছে। তার একটি কারণ হচ্ছে এই সেক্টরের যে বড় বড় স্টকগুলো লাইক বেসকিমকো ফার্মা, ওরিয়েন ফার্মা, যেগুলো লাস্ট কাপল অফ মান্থস ধরে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে পারফরমেন্সের মধ্যে ছিল। গত কিছু মাস আগেও বেসকিমকো লিমিটেড এবং ওরিয়েন ফার্মা হিউজ একটা র্যালি করেছিল। সো এখানে সেল প্রেশারটি ছিল মূলত ওই স্টকগুলোতে যেগুলো ভালো পারফরমেন্স করেছে, যেমন জিএমআই হসপিটালও ভালো একটা র্যালি করেছিল 130 পর্যন্ত। কিন্তু ওই স্টকগুলো কিন্তু ফ্লোর প্রাইজে কিংবা ফ্লোর প্রাইজের আশেপাশেই অবস্থান করছে, যার কারণে যে স্টকগুলো দিয়ে এই র্যালিগুলো হচ্ছে ওই স্টকগুলোতে সেল প্রেশার নেই এবং ইজিলি একটা স্ট্রং রেসিস্ট্যান্স কিন্তু স্মল ভলিউমেই কিন্তু ব্রেকআউট হচ্ছে। এখন দেখার বিষয় এই নেক্সট যে রেসিস্ট্যান্স সেটি হবে 467 এবং এরপর 477 কিংবা 78 এই জোনটিতে সেল প্রেশার হবে। কিন্তু যে স্টকগুলো র্যালি করছে সেই স্টকগুলোতে কিন্তু সেল প্রেশার নেই। সো এই কারণেই বলছি এই সেক্টরটি যে র্যালি করছে এটি অনেকটা শুভঙ্করের ফাঁকির মতো। এবং আপনারা ইতিহাস থেকে অবশ্যই শিক্ষা নেবেন। আমরা লক্ষ্য করেছিলাম যে ওরিয়েন ইনফিউশন এই স্টকটি 80-90 টাকা থেকে র্যালি করে 900 প্লাস হয়েছিল এবং এরপর যে পতনটা হয় সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম প্রায় 260-70 পর্যন্ত মনে হয় হিট করেছিল। সো এখনো এই সেক্টরে যে স্টকগুলো ইরেশনাল ভাবে র্যালি করছে, আপনারা যারা এই স্টকগুলো হোল্ড করছেন কিংবা এগুলো বাই সেল করছেন, আপনারা এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। সো সেক্টরটি যেহেতু পিভট পয়েন্টের উপর অবস্থান করছে, এখন এই জোনটি কিন্তু স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে 437.4। আর এখন এই যে জোনটি 475 এটি স্ট্রং রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এখন আমরা ডে চার্টে দেখে নেব পেপার অ্যান্ড প্রিন্টিং এই সেক্টরটির অবস্থান। এই সেক্টরটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, 50, 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং ভলিউম কিছুটা রিসেন্ট ডেজগুলোতে বৃদ্ধি পেয়েছে, এটা একটা ভালো দিক। তবে সেক্টরটির স্ট্রং রেসিস্ট্যান্স হচ্ছে 223 এবং এই জোনটিকে অতিক্রম করা অনেক ডিফিকাল্ট। বর্তমান যে ভলিউমে ট্রেড হচ্ছে সেই ভলিউম দিয়ে কিন্তু এই জোনটিকে ব্রেকআউট করা ইম্পসিবল, কারণ এখানে দেখুন যে হিউজ ভলিউম নিয়ে এই জোন থেকে রিজেক্ট হয়েছে। সো যদিও এই সেক্টরটি এখানে এখন যদি একটা ভালো প্রাইস অ্যাকশনের মাধ্যমে ব্রেকআউট করে, কিন্তু এই জোনটিতে এসে সাস্টেইন করবে না, এখান থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এই জোনটিতে আসলে ভলিউম আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, এই যে ভলিউম বারগুলো ক্রিয়েট হয়েছে এই ধরনের ভলিউম বার এখানে ক্রিয়েট হতে হবে, আদারওয়াইজ এখান থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনাই বেশি। সো এই সেক্টরটির কিছু সিলেক্টিভ স্টক গত সপ্তাহে ভালো পারফরমেন্স করেছে, আপনারা চাইলে এই সেক্টরটি এই জোনটিতে আসলে অ্যালার্ট থাকতে হবে যাদের কাছে হোল্ডিং এ আছে, এবং এই জোনটিতে আপনারা চাইলে সেল দিয়ে ওয়েট করতে পারেন। এখানে ব্রেকআউট দিলে আপনারা চাইলে একটা ব্রেকআউট ট্রেড নিতে পারেন এবং সেক্ষেত্রে ভলিউমটাকে কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। সো বন্ধুরা, এটাই ছিল ওভারঅল মার্কেট এবং কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে আমাদের ফাইন্ডিংস। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।